নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি জামশেদপুর এফসির কথা। তো এই ডুরান্ডে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে জামশেদপুর। আসাম রাইফেলসের পরে কালকে তারা চেন্নাই এফসিকেও হারিয়ে দিয়েছে 2-1 গোলে। ম্যাচটা শেষ করেছে খালিদ জামিলের ছেলেরা। গোল করেছে উইঙ্গায়াম মুইরাঙ্গা আর জর্ডন মারে। চেন্নাইয়ের হয়ে একমাত্র গোলটা করেছে ভিনসি ব্যারেটো। জামশেদপুরের পাসিং বিল্ড আপ কালকে খুব ভালো হয়েছে। এই আইএসএল এ খালিদ জামিল কিছু ভালো করতে চায়, সেটা কিন্তু পরিষ্কার। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো এই নেক্সট জেন কাপের একেবারে তলানিতে শেষ করলো ইস্ট বেঙ্গল, যেখানে দুটো ম্যাচ জিতে পাঞ্জাব 3 নম্বরে শেষ করেছে। মুথুট ফুটবল একাডেমি 6ষ্ঠ স্থানে শেষ করেছে। তাদেরও হতাশজনক পারফরমেন্স হয়েছে এবং সবার শেষে অর্থাৎ 8ম স্থানে শেষ করেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এই টুর্নামেন্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাতেই খালি জিতেছে লিউটনের সাথে, বাকি সব ম্যাচে হতশ্রী পারফরমেন্স। এরপর যদি আমরা একটু ডিমিট্রিয়স পেট্রাটোসের কথা বলি, তো এর আগে যেমন তোমাদের বলেছিলাম, ডিমি 7ই আগস্ট গভীর রাতে শহরে পা রাখছে, তারপর দলের সাথে যোগ দিয়ে প্র্যাকটিস করবে। এবং খবর অনুযায়ী ডুরান্ডে মোহনবাগানের প্রথম দুটো ম্যাচে না খেললেও 18ই আগস্ট ডুরান্ড ডার্বিতে কিন্তু খেলবে ডিমিট্রিয়স পেট্রাটোস। তো লড়াই কিন্তু খুবই উপভোগ্য হবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি, তো পুরো ডুরান্ড কাপে ক্লেটন অনিশ্চিত হয়ে গেল। তাকে রেজিস্টার করানো হলেও একটা ম্যাচেও ক্লেটন হয়তো খেলতে পারবে না। বিশেষ করে ক্লেটন যখন প্র্যাকটিসই করতে পারছে না, বেশিরভাগ দিনই ক্লেটন প্র্যাকটিসে অনুপস্থিত থাকছে, কারণ তার পিঠের চোট কিন্তু এখনো সারেনি এবং চোটের ঠিক হবার কোনো লক্ষণই এখনো দেখা দেয়নি। সেখান থেকে ক্লেটনের খেলার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষীণ হয়ে গেছে। এবার অনেকেরই প্রশ্ন, তাহলে কি পুরো সিজন ক্লেটন খেলতে পারবে না? তো বলে রাখি বন্ধুরা, ডুরান্ড কাপে ক্লেটন অনিশ্চিত হলেও তারপরে সে ফিরে আসবে। অনেকেই ক্লেটনের বদলির কথা বলছিল, তো সেটা হবে না। ক্লেটনকে মাথায় রেখেই আইএসএল এর পরিকল্পনা করা হবে এবং মনে করা হচ্ছে আইএসএল এর আগে ক্লেটন সম্পূর্ণ ফিট হয়ে উঠবে। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার যেটা পেয়েছে সেটা একটা ইমেল, কোনো স্টে অর্ডার নয়। এআইএফএফ জানিয়ে দিয়েছে আনোয়ারকে এনওসি পেতে হলে মোহনবাগানকে অ্যাপ্রোচ করতে হবে। যদি মোহনবাগান এনওসি না দেয়, দেন এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাসকে জানাতে হবে। তারপরে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি ব্যবস্থা নেবে। তো আনোয়ার হয়তো 10 তারিখের আগে কোনো ক্লাবে সই করতে পারবে না, কিন্তু এনওসির অ্যাপ্লাই সে করে দিয়েছে এমবিএসজি ম্যানেজমেন্টের কাছে। এবার কালকে রঞ্জিত বাজাজের যে টোপ তিনি এআইএফএফ এর ওপর দেখেছিলেন, যে অ্যালিগেশন তিনি করেছিলেন, কালকে রাতে এআইএফএফ তার ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে। তারা বলেছে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ। প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটা বডি যারা 2022 সালে নিয়োগের পর থেকে 90+ বেশি মামলায় বিচার করেছে। কমিটিটা শুধুমাত্র স্বাধীন মেম্বার্স দ্বারাই গঠিত। এআইএফএফ শুধু সচিবিক সহায়তা প্রদান করে, তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ করে না। মিস্টার আনোয়ার আলীর কেসটা বর্তমানে কমিটির কাছে বিচারাধীন। কমিটি একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল, পরে সেটার জন্য একটা ক্ল্যারিফিকেশন ইস্যু করেছে, অর্থাৎ ব্যাপারটা স্পষ্টীকরণ করেছে। এই বিষয়ে শুনানি আগামী 10ই আগস্ট করা হবে। যেহেতু বিষয়টা কমিটির সামনে বিচারাধীন রয়েছে, এআইএফএফ শুধুমাত্র কমিটির দ্বারা বিষয়টা চূড়ান্ত নিষ্পত্তির পরেই আপডেট দেওয়ার অবস্থায় থাকবে। কমিটি যে ইনস্ট্রাকশন দেবে এআইএফএফ সেইভাবে চলবে। তো এআইএফএফ দ্বারা এটা বলা হচ্ছে রঞ্জিত বাজাজের অ্যালিগেশনের পরে। এটাও কিন্তু একটা ভাববার বিষয় যে এআইএফএফ কে রবিবার রাতে কোনো কিছুর জবাব দিতে হচ্ছে, সুতরাং প্রেশার কিন্তু সব দিকেই রয়েছে। 10 তারিখ আনোয়ারের ভবিষ্যৎ যেমন স্থির হবে, তিনি কোথায়, কবে, কোন ক্লাবে খেলবেন, সাথে সাথে আরো দুটো কেস পিএসসিতে পেন্ডিং রয়েছে। সেই দুটো কেস নিয়েও হয়তো আলোচনা করা হতে পারে। সেটা হচ্ছে অ্যালেক্স হাজি আর ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। এই দুটো কেস এখনো পিএসসিতে পেন্ডিং। খুব সম্ভবত সেই দিন আলোচনা হলেও হতে পারে এই দুটো কেস নিয়ে। এবং হায়দ্রাবাদের যা অবস্থা, তারা কোনো কেসের জন্যই কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। সেক্ষেত্রে এই দুজন ডিফেন্ডারও হয়তো নির্দ্বিধায় এনওসি পেয়ে গেলেও পেয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা হয়ে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু ডিফেন্সে আর কোনো চিন্তা থাকবে না। আনোয়ার কবে থেকে খেলতে পারবে সেটা জানা নেই, যদিও প্লেয়ার স্ট্যাটাস কমিটি হয়তো তার খেলার ক্ষেত্রে
বাধা হয়ে দাঁড়াবে না তারা জানিয়ে দিয়েছে। তো সেটা যদি হয় তাহলে 3টে ডিফেন্ডার অথবা একজনের যদি একটু লেটও হয় তাহলে 2টো ডিফেন্ডার ইস্ট বেঙ্গলে কিন্তু ভরসা দেবে। সেখান থেকে সমর্থকরা একটু রিলিফ পাবে হয়তো। দেখা যাক এখন কতদিনে কি হয়। এছাড়া রাহুল কেপির ব্যাপারটা কিন্তু এখন একটু স্তীমিত হয়ে গেছে, কারণ কেরালা একটা বিশাল ট্রান্সফার ফি কিন্তু চাইছে রাহুল কেপিকে নিয়ে। প্রায় 1 কোটি টাকার ওপর শোনা যাচ্ছে ট্রান্সফার ফিটা। সেখান থেকে এখন ইস্ট বেঙ্গল এই ব্যাপারে কতটা এগোবে সেটাই এখন ভাবার বিষয়, কারণ সামনে তাদের বিশাল একটা খরচ অপেক্ষা করছে। সেখান থেকে রাহুল কেপির ব্যাপারটা একটু অনিশ্চিত হয়ে আছে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।